হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আমি তোমাদের রাখি ম্যাম চলে এসেছি আজকে ক্লাস 11 এর ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার থার্মোডাইনামিক্স, যেটা রয়েছে সেমিস্টার 2 এ। দেখো, এই চ্যাপ্টারে আজকে আমরা ওয়ান শট রিভিশন তো করব, ঠিক আছে, সামারাইজ করব দারুণ ভাবে, কারণ এই চ্যাপ্টারে কনসেপ্ট, থিওরি সবকিছুর সঙ্গে সঙ্গে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ফর্মুলা। অনেক ফর্মুলা, এনথ্যালপির ফর্মুলা, এন্ট্রপির ফর্মুলা, গিভস ফ্রি এনার্জির ফর্মুলা, ওয়ার্ক ডান ক্যালকুলেশনের ফর্মুলা। তো ফর্মুলা এবং এছাড়া থার্মোকেমিস্ট্রি যে সমস্ত অঙ্ক, এই সব কিছুর অ্যাপ্লিকেশনের জন্য কোয়েশ্চেন অ্যান্সার করাটা ভেরি ইম্পর্টেন্ট। তাই কোয়েশ্চেন অ্যান্সার বেশি করে আমরা আজকে প্র্যাকটিস করব, তার সাথে রিলেটেড কনসেপ্ট বা ফর্মুলাগুলো কিরকম ভাবে অ্যাপ্লাই হচ্ছে। শুধু ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হবে না, তো মান বসাতে হবে, ক্যালকুলেশন করতে হবে, উত্তর লিখতে হবে। হ্যাঁ, বেশি ক্যালকুলেশন গুলো তোমাদের উপরেই আমি দায়িত্ব দেব, তোমরা ক্যালকুলেট করে ভ্যালুটা বের করবে, বাট ইউনিট কি হবে সেটাও তো লিখতে হবে, ঠিকঠাক একক লিখতে হবে। তো এই সব কিছু নিয়ে এটা একটা রিভিশন হবে, যেটা থার্মোডাইনামিক্সের ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্টস। আর এই ইম্পর্টেন্ট কনসেপ্টস লিখলাম কারণ কি অনেক কিছু রয়েছে এখানে। প্রথম আমরা সিস্টেম বলতে কি বোঝায় এইখান থেকে শুরু করব, তারপরে বিভিন্ন ধরনের প্রপার্টি যেটাকে বলে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ, সেখান থেকে শুরু করে আন্তঃশক্তি, এনথ্যালপি, এনট্রপি, গিভস ফ্রি এনার্জি, সাম্য ধ্রুবক, এই সব কিছুই তো দেখবো, বিশেষত অঙ্কের মাধ্যমে দেখবো। তাই সেই রিলেটেড কনসেপ্ট যতটুকু লাগবে, এবং ভেরি ইম্পর্টেন্ট আমরা হচ্ছে কিউএনএ প্র্যাকটিস করব। এটা না হলে শুধু তুমি যদি একটা ফর্মুলাগুলো মুখস্থ করে নাও আর ভাবো যে হয়ে গেছে, তা কিন্তু হবে না। অঙ্কগুলো করতে হবে এবং প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারে যে যে জায়গায় যা যতটুকু পড়ার দরকার, সেটার পর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর নিউমেরিক্যাল আসে, তাই সেগুলো প্র্যাকটিস করতে হবে। আর অঙ্ক করলেই নাম্বার, আর না পারলেই ব্যাস হয়ে গেল, মিটে গেল শূন্য। তো প্রথম প্রশ্ন দেখার আগে আমি কিছু কথা বলবো। দেখো, প্রথম কয়েকটা টার্ম বলবো। এই চ্যাপ্টারে অনেক কিছুই, কিছু নতুন নতুন টার্ম তোমরা শিখেছো, অলরেডি হয়তো পড়া হয়ে গেছে, কারণ আমরা আজকে ওয়ান শট দেখছি। সুতরাং শিখেছো, বা যে শেখনি এখনো সে জানবে আজকের ক্লাসে। সেটা হচ্ছে সিস্টেম বলতে কি বোঝায়। আমরা সবসময় সিস্টেম নিয়ে কথা বলবো, সিস্টেম দ্বারা সম্পাদিত কাজ, সিস্টেম দ্বারা শোষিত তাপ। এই সিস্টেমটা কি, হোয়াট ইজ সিস্টেম? যদি বলি এইটা হচ্ছে আমাদের সিস্টেম, এটা সিস্টেম, তার মানে যেটা নিয়ে আমরা কাজ করছি, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, বাকি সিস্টেম ছাড়া যা কিছু রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সেটা পরিবেশ। তার মানে সিস্টেম আর পরিবেশ এই দুটোর একসাথে করলে কি হয়, ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড। অর্থাৎ হুইচ ইজ আন্ডার ইনভেস্টিগেশন, যেটা নিয়ে কথা বলছি, যেটা নিয়ে কাজ করছি। আমি যদি এখন একটা ক্লোজড কন্টেনারে গ্যাস রয়েছে, সেই গ্যাসটা নিয়ে আমরা কথা বলি, গ্যাসটা নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে সেটাই সিস্টেম। সুতরাং যেটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি, যেটা নিয়ে হুইচ ইজ আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে, যেটা নিয়ে কথা বলছি, দ্যাট ইজ সিস্টেম। যা কিছু হতে পারে সেই সিস্টেম, যেটা নিয়ে আমরা কথা বলছি। সিস্টেম ছাড়া যা কিছু রয়েছে, সিস্টেমের বাইরে যেদিকে খুশি যেখানে খুশি লিখি, আমি কি লিখবো, পরিবেশ। ঠিক আছে, সারাউন্ডিংস লেখা হয়ে থাকে ইংরেজিতে, সারাউন্ডিং। সিস্টেম তো যা লিখবো সিস্টেম সিস্টেমই থাকবে। এবং এখানে পরিবেশ আর সিস্টেম আর পরিবেশ, সিস্টেম আর পরিবেশ মিলিয়ে হচ্ছে ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড। ঠিক আছে, এবার দেখো বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, যেমন মুক্ত সিস্টেম, ওপেন সিস্টেম, মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, ক্লোজড সিস্টেম। বলছি বলছি কোনটা কোন ক্ষেত্রে কি বলা হবে। আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, নিঃসঙ্গ সিস্টেম। কি কি বললাম, মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, আর হচ্ছে নিঃসঙ্গ সিস্টেম। এই যদি সিস্টেম হয়, এই যদি সিস্টেম হয়, সিস্টেম ছাড়া বাকি যা কি রয়েছে, পরিবেশ। সিস্টেম আর পরিবেশের মধ্যে
যদি জ্বর এবং শক্তির আদান প্রদান ঘটে, অর্থাৎ কি কি এক্সচেঞ্জের কথা বলছি, ম্যাটার অ্যান্ড এনার্জি। সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি জ্বর এবং এনার্জি, শক্তি, এই উভয়েরই আদান প্রদান ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো ওপেন সিস্টেম, এটা হচ্ছে মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম কখন হবে? এই হচ্ছে সিস্টেম, দেখো এই হচ্ছে সিস্টেম আর এই হচ্ছে পরিবেশ। এবারে সিস্টেম আর পরিবেশের মধ্যে শক্তির আদান প্রদান ঘটলেও জ্বরের আদান প্রদান অর্থাৎ ম্যাটার এক্সচেঞ্জ হবে না। কি বললাম? ম্যাটার এক্সচেঞ্জ হবে না। মুক্ত সিস্টেমে কি বললাম, সিস্টেম আর পরিবেশের মধ্যে জ্বর আর শক্তি উভয়েরই আদান প্রদান ঘটবে। বদ্ধ সিস্টেম, যেখানে সিস্টেম আর পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান ঘটে না, কিন্তু শক্তির আদান প্রদান ঘটে। নিঃসঙ্গ সিস্টেম অর্থাৎ আইসোলেটেড সিস্টেম, সেটা কি রকম? সিস্টেম আর পরিবেশের মধ্যে যখন জ্বর এবং শক্তি অর্থাৎ ম্যাটার অ্যান্ড এনার্জি কোনোটিরই আদান প্রদান ঘটে না, তখন সেটাকে কি বলা হয়? আইসোলেটেড সিস্টেম, নিঃসঙ্গ সিস্টেম। ঠিক আছে, তাহলে তিন ধরনের সিস্টেম আমরা দেখলাম। মুক্ত সিস্টেম, জ্বর এবং শক্তি, ম্যাটার এবং এনার্জি দুটোরই এক্সচেঞ্জ হচ্ছে। যখন আমরা দেখছি বদ্ধ সিস্টেম, তখন আমরা দেখছি ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে না, কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি ট্রান্সফার হতে পারে। আর যখন দেখছি নিঃসঙ্গ সিস্টেম, আইসোলেটেড, তখন দেখছি জ্বর শক্তি কোনোটারই আদান প্রদান হচ্ছে না। ওকে, চলো এখানে রয়েছে নিচের কোনটি সিস্টেমের অবস্থাগত ধর্ম নয়। এই অবস্থাগত ধর্ম, এটা নিয়ে কিছু কথা বলি, তারপর প্রশ্নে আসবো। দেখো, সিস্টেমের দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আমি আলোচনা করছি। একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি অর্থাৎ কিনা সিস্টেমের পরিমাণগত ধর্ম। পরিমাণগত ধর্ম সিস্টেমে উপস্থিত, মানে সিস্টেমের যে সমস্ত ধর্মের মান সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে। তো এক লাইনে আমি লিখছি, যে ধর্মের মান পদার্থের পরিমাণের উপর নির্ভরশীল, এটাকে ভর সাপেক্ষ ধর্ম বলা হয়ে থাকে। তো পদার্থের পরিমাণের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা বলছি পরিমাণগত ধর্ম। আর ইন্টেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি অর্থাৎ কিনা অবস্থাগত ধর্ম বা ভর নিরপেক্ষ ধর্ম বলা হয়ে থাকে। যে সমস্ত ধর্মের মান সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না, অর্থাৎ লিখে দিই, পদার্থের পরিমাণের ওপর নির্ভরশীল নয়। যেমন দেখো, আমি যদি এখন বলি ভর, অনেক এক্সাম্পল হয়, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে। ভর, মাস অর্থাৎ কিনা মাস। আমি যদি মোল সংখ্যার কথা বলি, নাম্বার অফ মোলস, অবশ্যই পদার্থের পরিমাণের উপর নির্ভর করছে মোলস। আমি যখনই বলছি আয়তন, ভলিউম, পদার্থের পরিমাণের উপর নির্ভর করছে। আমি যখন বলছি কি এনট্রপি, আমি যখন বলছি এনথ্যালপি, ইন্টারনাল এনার্জি, গিভস ফ্রি এনার্জি ইত্যাদি অনেক এক্সাম্পল এখানে হতে পারে, যাদের মান পদার্থের পরিমাণের উপর ডিপেন্ড করছে। তারা হচ্ছে কি? তারা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, পরিমাণগত ধর্ম। আর পরিমাণের উপর নির্ভর করছে না, যেমন ধরো বললাম আমি চাপ, প্রেসার, টেম্পারেচার, উষ্ণতা, ঘনত্ব, ডেনসিটি। এছাড়া যখনই দেখবে আগে একটা মোলার কথা এসে গেছে,
আমি যেমন এখানে লিখেছি এনট্রপি, মোলার এনট্রপি, এনথ্যালপি, মোলার এনথ্যালপি, মোলার এনথ্যালপি, ইন্টারনাল এনার্জি আন্তঃশক্তি, মোলার আন্তঃশক্তি। এই মোলার কথাটা এসে গেলেই সবাই এই ক্যাটাগরিতে আসবে। যখন বলছি হিট ক্যাপাসিটি, তাপগ্রাহিতা, এখানে আমি লিখছি তাপগ্রাহিতা, এখানে মোলার তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপগ্রাহিতা, এগুলো সবই ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে। তো বলছি কি যে অনেক এক্সাম্পল রয়েছে, যখন আমরা দ্রবণের গাঢ়ত্ব, ধরো মোলারিটি বললাম, ইন্টেন্সিভ হয়ে যাবে। এবার আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখবো, তার আগে আমি এখানে আরো কিছু এক্সাম্পল লিখে দিলাম। মোলার এন্ট্রপি, মোলার এনথালপি, এনথালপি ইত্যাদি। ঠিক আছে, দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও সর্বদা ইন্টেন্সিভ হয়। এক্সটেন্সিভ প্রপার্টি এক্স আর এক্স, এদের যে রেশিও সেটা কি হয়ে যায়, সেটা ইন্টেন্সিভ হয়ে যায়, সেটা ইন্টেন্সিভ হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেরকম আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাই, এই যে আমি লিখেছি ঘনত্ব, ডেনসিটি, ডেনসিটি সমান হচ্ছে মাস বাই ভলিউম। মাস এক্সটেন্সিভ, এটা এক্সটেন্সিভ, ভলিউম এটাও এক্সটেন্সিভ। তাহলে মাস বাই ভলিউম দুটো এক্সটেন্সিভের রেশিও, যেটা হয়ে যাচ্ছে ইন্টেন্সিভ। যেমন আমি বললাম তোমাদের মোলারিটি, মোলারিটি, মোলারিটি ক্যাপিটাল এম দিয়ে লিখছি, যেটা হচ্ছে কি নাম্বার অফ মোলস বাই ভলিউম ইন লিটার। 1 লিটার আয়তনের দ্রবণে কত মোল দ্রাবক রয়েছে তাকেই তো দ্রবণের মোলার গাঢ়ত্ব বলে। পড়েছিলে তো দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি, কনসেন্ট্রেশন টার্মস। তো আমি সেখান থেকে মোলারিটি যখন লিখছি, তাহলে মোল বাই ভলিউম, নাম্বার অফ মোলস যেটা হচ্ছে এক্সটেন্সিভ, ভলিউম এটাও হচ্ছে এক্সটেন্সিভ, তাহলে এদের রেশিও কোথায় চলে যাবে, ইন্টেন্সিভে যাবে। বাকি যেখানে যেখানে মোলার রয়েছে তার মানে পার মোল বোঝাচ্ছে, এন্ট্রপি, এনথালপি, ইন্টারনাল এনার্জি গিভস ফ্রি এনার্জি, বা যখন আমরা তাপগ্রাহিতার কথা বলছি মোলার কথাটা যখন চলে আসে, বা ধরো আমি এখানে ভলিউম বলছি, এখানে বলছি মোলার ভলিউম, তার মানে কি ভলিউম পার মোলের কথা বলছি, ভলিউম ভি ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস। তার মানে যখনই দুটো পার মোল কথাটা চলে আসছে, এখানে এমনি লিখলাম, শুধু এন্ট্রপি লিখলাম, শুধু এনথালপি লিখলাম, শুধু ইন্টারনাল এনার্জি লিখলাম, এখানে যখনই তার আগে মোলার কথাটা যোগ করে দিলাম, তার মানে ডিভাইডেড বাই মোল চলে আসছে, এটা এক্সটেন্সিভ, মোলটাও এক্সটেন্সিভ, দুটো এক্সটেন্সিভের রেশিও ইন্টেন্সিভ। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে কোয়েশ্চেনে চলে যাব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই এই যে যা যা আমি বললাম সেগুলো একবারটি দেখে নিয়ে বেশ কিছু এক্সাম্পল দেখে নাও। কিছু এক্সাম্পল এমনি তুমি হয়ে যাবে ডাইরেক্ট, কিছু এক্সাম্পল ডাইরেক্ট মনে রাখো। ঠিক আছে, যদি সেইটা পুরোটা ব্যাখ্যা করে মাথার মধ্যে না আনতে পারো, তাহলে কিছু এক্সাম্পল তোমাকে দেখে রাখতে হবে, যদি সেখান থেকে কিছু অপশানে থাকে, অপশান বা তোমাকে লিখে দিতে পারে যে এইগুলোর মধ্যে কোনটা কোনটা এক্সটেন্সিভ, কোনটা কোনটা ইন্টেন্সিভ, লেখো, লেখা প্রশ্ন হিসেবে আসতে পারে। তো আমি প্র্যাকটিসের জন্য এখানে একটা একটা নয় বেশ কয়েকটা এমসিকিউ এনেছি। নিচের কোনটি সিস্টেমের অবস্থাগত ধর্ম নয়? অবস্থাগত ধর্ম নয় তার মানে কি বলতে চাইছে, ইন্টেন্সিভ নয়। দেখো, অবস্থাগত ধর্ম নয় যখন বলছে, চাপ রয়েছে, ঘনত্ব রয়েছে, চাপ কি, প্রেসার, অবস্থাগত ধর্ম। ঘনত্ব, ডেনসিটি, এই যে মাস বাই ভলিউম আমি দেখিয়ে দিয়েছি, মাস হচ্ছে অবস্থাগত মানে কি, ইন্টেন্সিভ, আর নয় বলছে মানে কোনটি ইন্টেন্সিভ নয়। মাস এক্সটেন্সিভ, ভলিউম এক্সটেন্সিভ, দুটো এক্সটেন্সিভের রেশিও ইন্টেন্সিভ। আন্তঃশক্তি এটা কিন্তু এক্সটেন্সিভ, আন্তঃশক্তি এটা কিন্তু এক্সটেন্সিভ অর্থাৎ অবস্থাগত নয়। উষ্ণতা এটা টেম্পারেচারও হচ্ছে ইন্টেন্সিভ। তাহলে কোনটি নয়, দ্যাট ইজ আন্তঃশক্তি, যেটা অবস্থাগত ধর্ম নয়, পরিমাণগত ধর্ম। আচ্ছা, নেক্সট একই ধরনের কোয়েশ্চেন আর একটা দেখো। এখানে কি বলছে, নিচের ধর্মগুলির মধ্যে কোনটি অবস্থাগত বা ভর নিরপেক্ষ নয়? একই একই কথা এখানে বলছি, আণবিক ভর রয়েছে, এখানে রয়েছে এনট্রপি, কোষ বিভব আর মোলার আয়তন। মোলার কথাটা যখনই চলে এলো, ভলিউম হচ্ছে অবস্থাগত ধর্ম নয়, ভলিউম হচ্ছে পরিমাণগত ধর্ম, কিন্তু মোলার আয়তন অবস্থাগত ধর্ম, সুতরাং এটা অবস্থাগত ধর্ম হবে। কোষ বিভব,
অবস্থাগত ধর্ম হবে। এনট্রপি, এনট্রপি হচ্ছে পরিমাণগত ধর্ম, পরিমাণগত ধর্ম। আচ্ছা আণবিক ভরের কেসটা কি? আণবিক ভর কি পরিমাণগত নাকি অবস্থাগত? দেখো তুমি দেখো মলিকিউলার মাসের কথা বলছি, ঠিক আছে? এক মোল অণুর যে ভর সেটাকে আমরা কি বলে থাকি? যে মোলার মাস বা মলিকিউলার মাস। দেখো আমরা এভাবে লিখেও থাকি যে নাম্বার অফ মোল সমান মাস বাই মলিকিউলার মাস। তাহলে মলিকিউলার মাস সমান আমরা কি লিখতে পারি? মাস বাই নাম্বার অফ মোলস। এখন দেখো মাস হচ্ছে অবস্থাগত ধর্ম, এইটা অবস্থাগত ধর্ম কখন হবে? যখন এই দুটো পরিমাণগত রেশিও হবে। মাস হচ্ছে পরিমাণগত অর্থাৎ এক্সটেন্সিভ, নাম্বার অফ মোলস হচ্ছে এক্সটেন্সিভ, এরা দুজনেই পদার্থের পরিমাণের উপর নির্ভর করে। তাহলে এদের রেশিও যেটা আসছে সেটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে তিনটে ইন্টেন্সিভ, কিন্তু এনট্রপি হচ্ছে পরিমাণগত ধর্ম। আচ্ছা একটা এবার আমি একটু হোমওয়ার্ক দেবো, আর একটা করিয়ে দিই। দুটোই তো অবস্থাগত ধর্ম নয় জিজ্ঞেস করছে, এটাতে জিজ্ঞেস করছে পরিমাণগত ধর্ম কোনটা। দেখো মোল পরিমাণগত ধর্ম আমরা জানি, বাকি মোল ভগ্নাংশ, মোলারিটি, মোলালিটি এগুলো সব কনসেন্ট্রেশন টার্মস, তাই তো? মোল ভগ্নাংশ যখন আমরা লিখি কি লিখি? মোল ভগ্নাংশ এক্স সমান, ধরো আমি বলছি মোল ভগ্নাংশ অফ এ, ধরো এ আর বি এর একটা কোনো মিশ্রণ রয়েছে, সেখানে আমরা বলবো নাম্বার অফ মোলস অফ এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস এ বি অ্যান্ড যা যা রয়েছে, যে যে উপাদান রয়েছে প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যার সমষ্টি রয়েছে, ঠিক আছে? তার মানে উপরেও মোল নিচেও মোল, মোল হচ্ছে পরিমাণগত ধর্ম। মোলারিটিতে আমরা কি দেখছি? ক্যাপিটাল এম, যেটা হচ্ছে নাম্বার অফ মোলস বাই ভলিউম। তাহলে মোল আর ভলিউম এরা এক্সটেন্সিভ। মোলালিটিতে কি দেখছি? মোলালিটিতে আমরা দেখছি মোল পার কেজি, মোলালিটিতে আমরা কি দেখছি? মোল পার কেজি, নাম্বার অফ মোলস বাই ওয়েট অফ সলভেন্ট মানে মাস। সুতরাং এরা ইন্টেন্সিভ, কিন্তু পরিমাণগত ধর্ম মোল, যেটা পদার্থের পরিমাণের উপর নির্ভর করছে, ঠিক আছে? আচ্ছা এরপর আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেব এই টপিকের উপর, এই টপিকের উপরই, এইটা হচ্ছে হোমওয়ার্ক, যেখানে দেখো কি বলছে, ধর্মগুলিকে পরিমাণগত আর অবস্থাগত ধর্ম হিসেবে চিহ্নিত করো। অনেকগুলো এখানে রয়েছে প্রপার্টি, তো তাদেরকে জাস্ট টেবিল করবে, করে ক্যাটেগরাইজ করবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট আর একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। একই জিনিস আমি পড়ালাম অনেকক্ষণ ধরে, সুতরাং এই দুটোই হোমওয়ার্ক দিলে কোনো অসুবিধা নেই আশা করি। এখানে বলছে ঘনত্ব, উষ্ণতা, এনথালপি, তাপগ্রাহিতা, আয়তন এবং চাপ, এই রাশিগুলিতে অবস্থাগত ধর্মের সেট কোনটা সেটা এখানে লিখতে হবে। আচ্ছা বেশ, এইবার চলো একটা ছোট্ট অঙ্ক করা যাক, যেখান থেকে আরেকটু আমরা রিভিশনও করে নিতে পারবো। কি বলছে? একটি প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা শোষিত তাপ এবং সিস্টেম দ্বারা সম্পাদিত কার্যের মান হলো যথাক্রমে এটা এবং এটা। তাহলে প্রক্রিয়াটিতে কিউ আর ডাব্লিউ কিভাবে লিখবো? আরে বলে দিয়েছে, আবার জিজ্ঞেস করছে। হ্যাঁ, কারণ এই যে কথাগুলো, ধরো এটা হচ্ছে একটা সিস্টেম, এই যে কথাগুলো ওয়ার্ক অন দ্য সিস্টেম, ওয়ার্ক বাই দ্য সিস্টেম, সিস্টেম দ্বারা সম্পাদিত কার্য নাকি সিস্টেমের উপর করা হয়েছে কার্য, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্যই চিহ্নগুলো সেই অনুযায়ী দিতে হবে। যদি বলা হয় কোন সিস্টেম, সিস্টেম সিস্টেম তাপ শোষণ করেছে, ধরো সিস্টেম কিউ পরিমাণ তাপ শোষণ করেছে, সিস্টেম দ্বারা তাপের শোষণ ঘটেছে, কি বললাম আমি? সিস্টেম দ্বারা তাপের শোষণ ঘটেছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিউ কি হবে? কিউর চিহ্ন হয়ে যাবে পজিটিভ। সিস্টেম যখন তাপ শোষণ করেছে তখন কিউ হয়ে যাচ্ছে পজিটিভ। সিস্টেম যদি কিউ পরিমাণ তাপ বর্জন করে, কি বলবো? সিস্টেম দ্বারা বর্জিত তাপ, সিস্টেম দ্বারা বর্জিত তাপ বা তাপের বর্জন, তাপের বর্জন, তখন কি বলবো? মাইনাস কিউ, মাইনাস চিহ্ন চলে আসবে। এরপর যখন বলছি সিস্টেমের উপর কার্য হয়েছে নাকি সিস্টেম কার্য করেছে, দেখো যদি সিস্টেম কার্য করে, কি লিখছি আমি? সিস্টেম দ্বারা সম্পাদিত কার্য, সিস্টেম দ্বারা সম্পাদিত কার্য মানে সিস্টেম কাজ করেছে। তাহলে সিস্টেম যদি কাজ করে
তাহলে সিস্টেমের এনার্জি কমবে, তাই ডাব্লুর আগে মাইনাস হবে। যদি বলা হয় যে সিস্টেম দ্বারা সম্পাদিত কার্যটা সিস্টেমের উপর কার্য সম্পাদিত হয়েছে, অর্থাৎ আমি লিখছি সিস্টেমের, এটা এইভাবে না লিখে দাঁড়াও একটা মিনিট, এইরকম ভাবে লিখতে হবে। এই যে সিস্টেমের উপরে, এটা সিস্টেম করেছে কাজ। সিস্টেম কার উপরে কাজ করেছে? পরিবেশের উপর করেছে। সিস্টেম তাপ শোষণ করেছে, সিস্টেম তাপ বর্জন করেছে। সিস্টেম যখন দিয়ে দিচ্ছে কিছু তখন মাইনাস। সিস্টেম কাজ করেছে মানে সিস্টেমের এনার্জি কমেছে, তাই মাইনাস। কিন্তু সিস্টেমের উপর যদি সম্পাদিত কার্য করা হয়, সিস্টেমের উপর সম্পাদিত কার্য কি হবে? ডাব্লু হবে। কিন্তু সিস্টেমের উপর কাজ হয়েছে মানে সেটা পজিটিভ। তো এগুলো হচ্ছে সাইন কনভেনশন, যেটা কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে এবং সেই অনুযায়ী আমরা এই কোয়েশ্চেনটা করব। বলছে সিস্টেম দ্বারা শোষিত তাপ, সিস্টেম দ্বারা তাপের শোষণ মানে প্লাস কিউ হবে। সিস্টেম দ্বারা সম্পাদিত কার্য, সিস্টেম দ্বারা সম্পাদিত, সিস্টেম কাজ করছে মানে মাইনাস ডাব্লু হবে। তাহলে সেই মান অনুযায়ী এখানে সিস্টেম দ্বারা শোষিত তাপ কি বলবো? প্লাস 900 জুল। আর সিস্টেম যদি কাজ করে তাহলে মাইনাস 800 জুল। এবার এখান থেকে তোমাকে এরম প্রশ্ন করতে পারে যে ডেল্টা ইউ ক্যালকুলেট করো। ডেল্টা ইউ ক্যালকুলেট করছো, তাপগতিবিদের প্রথম সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ইন্টারনাল এনার্জি, ইউ কি? ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, আন্তঃশক্তি। এই আন্তঃশক্তি, এই তোমার এনথালপি, এনট্রপি, এগুলো সবই আমরা এদের চেঞ্জটাকে পরিমাপ করি, যে চেঞ্জটা ডেল্টা দিয়ে বোঝানো হয়। এবার ডেল্টা ইউ সমান হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ। এবার যখন তুমি কিউ আর ডাব্লিউর ভ্যালু জানবে তখন সেটা এখানে পুট করে দিলেই সেই অনুযায়ী ডেল্টা ইউ পেয়ে যাবে, আন্তঃশক্তির পরিবর্তন গণনা করতে পারবে। এবং তার সাথে সাথে আরো একটা পয়েন্ট বলি যে স্টেট ফাংশন আর পাথ ফাংশন বলতে কি বোঝায়, এই সমস্ত টার্মগুলো কিন্তু তোমরা এই চ্যাপ্টারে এসেই প্রথম শুনছো, সুতরাং এগুলো ভালো করে দেখে নিতে হবে। স্টেট ফাংশন সিস্টেমের অবস্থার অপেক্ষক। যখন আমরা বলছি ভলিউম, টেম্পারেচার, প্রেসার, আন্তঃশক্তি, এনথ্যালপি, এনট্রপি, তো এগুলো হচ্ছে সিস্টেমের অবস্থার অপেক্ষক। অবস্থার অপেক্ষক মানে কি বোঝানো হচ্ছে? ধরো সিস্টেম একটা অবস্থায় রয়েছে যেটা হচ্ছে এই সিস্টেমের ইনিশিয়াল স্টেট, এবং সেই অবস্থায় সিস্টেমের একটি অবস্থার অপেক্ষকের কথা বলছি যেটা হচ্ছে এক্স, x1 করে দাও। এবার সিস্টেম এই প্রাথমিক অবস্থা থেকে একটা অন্তিম অবস্থায় এসে পৌঁছেছে, মানে অবস্থার পরিবর্তন ঘটেছে, অন্তিম অবস্থা। আচ্ছা, এদিকে ইংরাজিতে লিখেছি তো এদিকে ইংরাজিতেই লিখি, ফাইনাল স্টেট। এবার সিস্টেম যখন ফাইনাল স্টেটে এলো তখন দুটো স্টেটে দুটো অবস্থার কথা বলা হচ্ছে, সেই অবস্থার অপেক্ষক সেই হিসেবে আমরা এক্স ধরে নিয়েছি, যেটা ইনিশিয়ালি যার ভ্যালু হচ্ছে x1 এবং ফাইনালি যার ভ্যালু হচ্ছে x2। এবার দেখো সিস্টেম ইনিশিয়াল থেকে ফাইনালি এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, আরো যেভাবে খুশি আসতে পারে। কিন্তু এই সমস্ত ধর্মের মান সিস্টেমের প্রারম্ভিক এবং অন্তিম অবস্থার মানের উপরে নির্ভর করে। সিস্টেম কোন পথে প্রারম্ভিক থেকে অন্তিম অবস্থা অর্জন করলো সেই পথের উপর ডিপেন্ড করে না। যে সমস্ত ধর্মের ক্ষেত্রে আমরা দেখব যে পাথ ডিপেন্ডেন্ট, পথের উপর নির্ভর করছে, তাদেরকে আমরা পাথ ফাংশন বলি। পাথ ফাংশন যেরকম যেরকম হচ্ছে হিট, তাপ, ওয়ার্ক, এইগুলো হচ্ছে পাথ ফাংশন। কিন্তু এখানে যেটা আমি বলছি, এক্ষেত্রে আমরা যখন এদের চেঞ্জটা বলি ডেল্টা দিয়ে লিখে থাকি। দেখো এখানে আমরা কি দেখছি যে ডেল্টা এক্স সমান এই যে চেঞ্জ, এই ধর্মের যে চেঞ্জটা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস হচ্ছে প্রারম্ভিক, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ডেল্টা এক্স সমান আমরা কি লিখছি? x2 মাইনাস x1। অর্থাৎ শুধুমাত্র এই দুটো ভ্যালুর উপরে ডিপেন্ড করছে, কিভাবে সে ওটা অর্জন করছে সেই পথের উপর ডিপেন্ড করছে না, যাদেরকে বলা হয় সিস্টেমের অবস্থার অপেক্ষক, এবং তাদের চেঞ্জটাকে ডেল্টা এক্স এইভাবে লেখা হয়ে থাকে। ঠিক আছে? এবং যখন খুব স্মল চেঞ্জের কথা বলা হয় তখন সেক্ষেত্রে ডিএক্স লেখা হয়। যখন খুব স্মল চেঞ্জের, ভেরি স্মল চেঞ্জের কথা বলা হয়, ভেরি স্মল চেঞ্জ,
তখন সেটা ডিএক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এবার আমরা একটা অঙ্ক করব। দেখো এই প্রশ্নটা কি বলছে, বলছে বদ্ধ সিস্টেমে, বদ্ধ সিস্টেম, হ্যাঁ এটা বন্ধ সিস্টেম হয়ে গেছে, বদ্ধ সিস্টেমে সংঘটিত একটি প্রক্রিয়ায় সিস্টেমের আন্তঃশক্তির হ্রাস ঘটেছে, যেটা 300 জুল। তার মানে ডেল্টা ইউটা আমি কি করব, -300 করব, এবং সিস্টেম দ্বারা বর্জিত তাপের পরিমাণ 900 জুল। সিস্টেম তাপ বর্জন করেছে, তার মানে -900 জুল হবে। কি বললাম, সিস্টেমের আন্তঃশক্তিরও হ্রাস হয়েছে, সেটাও মাইনাস। সিস্টেম দ্বারা বর্জিত তাপ, আমি কি লিখেছি এখানে, এখানে কি লিখলাম, সিস্টেম দ্বারা তাপের বর্জন হলে সেটা মাইনাস হবে। সিস্টেম যদি শোষণ করে, শোষণ করছে মানে এনার্জি তার বাড়ছে, তাই প্লাস হবে। তো সেক্ষেত্রে -900 জুল। প্রক্রিয়াটিতে সিস্টেম ও তার পরিবেশের মধ্যে কোনটি কার্য সম্পাদন করে, মানে সিস্টেম কাজ করছে না পরিবেশ কাজ করছে, এবং কত পরিমাণ কার্যকর। আচ্ছা বেশ, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান ডেল্টা ইউ মাইনাস কিউ, ডেল্টা ইউ হচ্ছে -300, আর এটা মাইনাসে মাইনাসে +900, কারণ অলরেডি কিউ নেগেটিভ এখানে লেখা হয়েছে, সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি +600 জুল। যখনই আমরা ওয়ার্ক ডাব্লিউ, ওয়ার্ক ডান, সেটা পজিটিভ পাচ্ছি, তার মানে সিস্টেম দ্বারা সম্পাদিত কার্য হলে ডাব্লিউ নেগেটিভ হবে, সিস্টেমের উপর সম্পাদিত কার্য হবে। সিস্টেম ও তার পরিবেশের মধ্যে কোনটি কার্য সম্পাদিত করে, সিস্টেমের ওপর পরিবেশ কার্য সম্পাদন করে, সেটা পুরোটা লিখতে হবে। এখানে পজিটিভ মানে বোঝাই যাচ্ছে কত পরিমাণ কার্য, দ্যাট ইজ 600 জুল। বুঝে গেছে, ক্লিয়ার? চলো, সিস্টেমের উপর সম্পাদিত কার্য হবে। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, বলছে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে 2NH3 গ্যাস প্রদত্ত বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল্টা এইচ রিয়াকশন নট -92.4 কিলোজুল পার মোল হলে NH3 গ্যাসের প্রমাণ গঠন এনথালপির মান নির্ণয় করো। দেখো প্রমাণ গঠন এনথালপি ভেরি ইম্পর্টেন্ট। গঠন এনথালপি যখন আমরা রিয়াকশন লিখি, আমাদের মাথায় রাখতে হবে যে 1 মোল, সেই 1 মোল গঠন করতে হবে, যে যে যৌগটা আমরা গঠন করছি সেটার 1 মোল গঠন করতে হবে, এবং তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট থেকে যারা তাদের স্ট্যান্ডার্ড স্টেটে রয়েছে। তো যখনই আমি NH3 গঠন করতে চাইছি, NH3 গ্যাসিয়াস, দ্যাট ইজ 1 মোল তোমাকে গঠন করতে হবে। 1 মোল ফরমেশনের জন্য যে এনথালপি, সেটাকেই আমরা ফরমেশন এনথালপি ডেল্টা এইচ এফ বলে থাকি। যখন প্রমাণ অবস্থা তখন মাথায় নট বসানো হয়, ডেল্টা এইচ এফ নট। তো যখন আমি NH3টা গঠন করব, তার গঠন এনথালপি লিখব, এনথালপি আমরা এইচ দিয়ে লিখি, যার পরিবর্তন ডেল্টা এইচ। ঠিক আছে, সেই এনথালপির যে প্রমাণ গঠন এনথালপিটা লিখতে বোঝে, তার মানে NH3 গ্যাসের ক্ষেত্রে 1 মোল গঠন করবে তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট কে কে রয়েছে এখানে, নাইট্রোজেন হাইড্রোজেন, এরকম ভাবে লিখলে চলবে না, তাদের স্থায়ী অবস্থা স্ট্যান্ডার্ড স্টেট লিখতে হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে সেটা N2 গ্যাসিয়াস স্ট্যান্ডার্ড স্টেট, প্লাস হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা H2 গ্যাসিয়াস। এবার ব্যালেন্স করো, কিন্তু এটাকে 1 মোলই রাখতে হবে, এটাকে 1 মোল রাখলে এটাকে হাফ করতে হবে, তবেই একটা নাইট্রোজেন হবে। এটাকে 1 মোল রাখতে গেলে এখানে 3/2 করতে হবে, তবেই এখানে 1 মোল NH3 থাকবে, বাকি নাইট্রোজেন হাইড্রোজেনকেও ব্যালেন্স করতে হবে। এইটা হচ্ছে NH3 গ্যাসের গঠন এনথালপি, প্রমাণ গঠন এনথালপির জন্য লেখা কেমিক্যাল রিয়াকশন। এবার তোমাকে একটার জন্য দিয়ে দিয়েছে যেখানে 2 মোল তৈরি হচ্ছে। দেখো 2 মোল তৈরি হওয়ার জন্য যে রিয়াকশন, সেটাকে আমরা এনথালপি অফ ফরমেশন বলবো না, সেখানে যে ভ্যালুটা দেওয়া রয়েছে এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা ভ্যালু ডেল্টা এইচ আর নট, মানে এটা প্রমাণ বিক্রিয়া এনথালপি। যে কোনো বিক্রিয়া এনথালপির যে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বিক্রিয়া এনথালপি বলছি, এনথালপি অফ রিয়াকশন বলছি। বাট সেটা ইকুয়ালস টু তখনই ডেল্টা এইচ এফ নট হবে যখন আমরা এইচ এফ নট মানে কি ফরমেশন এনথালপির কন্ডিশন ফুলফিল করব, 1 মোল ফর্ম হবে, তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্টরা স্ট্যান্ডার্ড স্টেটে রয়েছে, স্থায়ী বিশুদ্ধ অবস্থায় রয়েছে। কিন্তু এখানে এটা নট ইকুয়ালস টু এটা হবে, কারণ এখানে 2 মোল তৈরি হয়ে গেছে।
এবার যখনই আমি 1 মোলের কথা লিখবো, এটার জন্য যে ডেল্টা এইচ রিয়াকশন হবে সেটা কিন্তু ইকুয়ালস টু ডেল্টা এইচ এফ নট হয়ে যাবে, কারণ এখানে আমরা সেই কন্ডিশন ফুলফিল করেছি, 1 মোল NH3 ফর্ম হয়েছে। এবং যখনই আমরা একটা রিয়াকশনের ইকুয়েশন থেকে আর একটা রিয়াকশনের ইকুয়েশন এলাম, তখন এটাকে আমরা কি করলাম, এটা থেকে এটা আসতে গিয়ে কি করলাম, হাফ দিয়ে গুণ করেছি মানে 2 দিয়ে ভাগ করেছি, হাফ দিয়ে গুণ করেছি মানে 2 দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা এই ডেল্টা এইচটাকেও তাই করে দেবো। তাহলে এটা আমরা কি পাবো, -92.4 ডিভাইডেড বাই 2 কিলোজুল পার মোল। তাহলে 2 4 8, 2 6 12, 2 2 4, এইটা হচ্ছে এনথালপি অফ ফরমেশন, প্রমাণ গঠন এনথালপি। প্রমাণ গঠন এনথালপি যখনই বলছে 1 মোল ফর্ম করার জন্য লিখতে হবে, NH3 ফর্ম হলো মানেই সেটা গঠন এনথালপি লেখা যাবে না। 1 মোল ফর্ম করার জন্য হ্যাভ তাদের কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট তারা বিশুদ্ধ অবস্থায় রয়েছে, সেখান থেকেই ফর্ম করতে হবে। একটা MCQ দেখো, বলছে নিচের কোনটি প্রমাণ গঠন এনথালপির মান 0? দেখো, প্রমাণ অবস্থায় কোনো মৌলের সবচেয়ে স্থায়ী রূপের যে প্রমাণ গঠন এনথালপির মান, মানে প্রমাণ অবস্থায় তো প্রমাণ গঠন এনথালপির কথা বলা হচ্ছে ডেল্টা এইচ এফ নট, যেটার মানটা 0 হয়ে যায়। যেরকম যেরকম আমি বলি H2 গ্যাস, এগুলো হচ্ছে সবচেয়ে স্থায়ী রূপ। তো H2 গ্যাস, O2 গ্যাস, যখন বলছি কি Cl2 গ্যাস, কিন্তু Br2 যখন হবে লিকুইড, এগুলো হচ্ছে তাদের স্থায়ী রূপের কথা বলছে। এবং এদের ক্ষেত্রে আমরা দেখবো যে এদের প্রমাণ গঠন এনথালপির মানটা 0 হবে। কিন্তু Br2 লিকুইড হতে হবে, গ্যাস রয়েছে, তাহলে এটা হবে না, তাহলে এটা 0 হবে না। কার্বন ডাই অক্সাইড বা H2ওর ক্ষেত্রেও হবে না। ঠিক আছে, এগুলো যখন ফর্ম করা হবে তাদের কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট হ্যাভিং স্ট্যান্ডার্ড স্টেটে থাকলে সেখান থেকে আমরা এদের গঠন এনথালপির কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল ইকুয়েশন লিখতে পারবো। কিন্তু Cl2 গ্যাসের ক্ষেত্রে তার প্রমাণ গঠন এনথালপির মানটা ডেল্টা এইচ এফ নটটা 0 হবে। যেমন ধরো কার্বনের ক্ষেত্রে যাদের রূপভেদ রয়েছে, কার্বন সলিড হতে হবে এবং গ্রাফাইট আর হিরে, তার মধ্যে গ্রাফাইটটা হবে স্থায়ী রূপ। যেমন সালফার, সালফারের ক্ষেত্রে সলিড, রম্বিক সালফার রয়েছে, মনোক্লিনিক সালফার রয়েছে, রম্বিক সালফারটা। তো এদের ক্ষেত্রে ডেল্টা এইচ এফ নট 0 হয়ে থাকে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে যে প্রশ্নটা দিয়েছে কি বলছে, বলছে নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বেনজিনের প্রমাণ গঠন এনথালপি গণনা করো। আচ্ছা, বেনজিনের প্রমাণ গঠন এনথালপি দুভাবে করা যায়, এক হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা লেখো, আর দ্বিতীয় হচ্ছে স্টেপ ওয়াইজ করো। একটা অঙ্ককে আমি দুটো ফরম্যাটে দেখাবো, এর পরের গুলো ডাইরেক্ট ফর্মুলায় করবো। ফর্মুলা যখন আমরা লিখবো, আমাদের যদি কোনো এরকম অনেকগুলো রিয়াকশন দিয়ে দেয়, তাদের যদি এনথালপি অফ ফরমেশন গঠন এনথালপির মান দিয়ে দেয়, তারপরে আরেকজনের ক্ষেত্রে করতে দেয়, তখন আমরা গঠন এনথালপির মানকে কিভাবে ফর্মুলায় ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ফাইনাল রিয়াকশনের যে এনথালপি চেঞ্জ, সেটার জন্য যদি গঠন এনথালপির মান দেওয়া থাকে, ভালো করে শোনো, তাহলে আমরা প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করবো। ইন জেনারেল আমরা সেটাই করি, কারণ আমি তো দেখালাম যে যখনই আমরা কোনো অবস্থার অপেক্ষকের ক্ষেত্রে তাদের যে চেঞ্জটা লিখছি ডেল্টা এক্স, সেটা x2 মাইনাস x1, অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল। গঠন এনথালপি দেওয়া থাকলেও আমরা সেটাই করব, যে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট তাদের ক্ষেত্রে ভ্যালুগুলো পুট করব। কিন্তু মাথায় রাখতে হবে, দুটো ক্ষেত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দহন এনথালপি, এনথালপি অফ কম্বাসশন, আর হচ্ছে বন্ড এনার্জি, বন্ধন শক্তি। এই দুটো ভ্যালুকে যদি ব্যবহার করে ডেল্টা এইচ রিয়াকশন বের করতে হয়, সেক্ষেত্রে রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট করতে হবে। একটুখানি আমি নোট করে দিই যে ডেল্টা এইচ রিয়াকশন, এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে কি করব, সামেশন, যদি আমাদের এনথালপি অফ কম্বাসশন দেওয়া থাকে, দহন এনথালপির মান দেওয়া থাকে, তাহলে রিয়াক্ট্যান্ট সামেশন দেওয়া মানে যতগুলো রিয়াক্ট্যান্ট রয়েছে সবার ভ্যালু বসাতে হবে, মাইনাস সামেশন অফ ডেল্টা এইচ সি অফ প্রোডাক্ট, এইটা আমাদের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, মানে রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট কোন ক্ষেত্রে করতে হবে সেটাই আমি লিখছি। যদি তোমাকে বন্ড এনার্জির ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রেও তাই করতে হবে, রিয়াক্ট্যান্ট মাইনাস বন্ড এনার্জির ক্ষেত্রে প্রোডাক্ট। এই দুটো লেখার কারণ হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে যখন অন্য ক্ষেত্রে তুমি প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্টেই যাবে,
এই দুটো কেস ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট করবে। তুমি লিখে লিখে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু কিন্তু কম্পারেটিভের জন্য এই ফর্মুলা খুবই কাজে লাগে। এবার চলে যাব এই কোয়েশ্চেনটাতে যেটা বলছে যে এই তিনটে বিক্রিয়া রয়েছে, C6H6 এর প্রমাণ গঠন এনথালপির কথা বলছে। যখনই নট চলে আসবে মানে প্রমাণ অবস্থা হলে মাথায় নট দিয়ে দেবে। দেখো, বেনজিন যদি তুমি গঠন এনথালপির যে কেমিক্যাল ইকুয়েশনটা, রাসায়নিক সমীকরণটা লেখো, তাহলে 1 মোল তুমি C6H6 তৈরি করবে, আমি তো বললাম সেটাই হবে। তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট কার্বন আর হাইড্রোজেন, তাদের যে স্থায়ী অবস্থায় তাদের রয়েছে স্ট্যান্ডার্ড স্টেট, সেটা আমরা কি লিখবো, কার্বন সলিড গ্রাফাইট প্লাস H2 গ্যাস। এটাই হচ্ছে কার্বন হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড স্টেট। এবং ব্যালেন্স করতে গেলে এটা 6 লিখবো, এটা 3 লিখবো, কিন্তু এদিকটা 1 মোল রাখতেই হবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ রিয়াকশনের যে ভ্যালু, সেটাই কিন্তু ডেল্টা এইচ ফরমেশন ভ্যালু অফ C6H6। হ্যাঁ কি না? সব কন্ডিশন ফুলফিল করেছে। তাহলে বিক্রিয়া এনথালপির পরিবর্তনের যে মান, সেটাই বেনজিনের গঠন এনথালপি প্রমাণ অবস্থায়, তাই নট বসিয়েছি, কারণ 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন বলবে, তখন সেটা স্ট্যান্ডার্ড স্টেট বোঝাচ্ছে। এবার দেখো, এইটা হচ্ছে আমাদের ফাইনাল রিয়াকশন, তার ইকুয়েশন, যেটার জন্য আমাদের প্রশ্ন করা হয়েছে। আমাদের এখানে তিনটে 1 2 3 রিয়াকশনের ইকুয়েশন রয়েছে, এদেরকে তুমি সাজিয়ে গুছিয়ে এটা কি করে পাবে? প্রথম কথা দেখো, কার্বন দরকার, যেটা 3-এ আছে, কিন্তু কার্বনের সাথে 6 গুণ করতে হবে, তাহলে এটাতে আমি 6 গুণ করে দিলাম। তারপরে দেখো হাইড্রোজেন 2-এ আছে, কিন্তু এখানে লক্ষ্য করো 3 গুণ করতে হবে, 3H2 আছে, 3 গুণ করে দিলাম। এইবারে যখনই তুমি এখানে 3 গুণ করবে, এখানে 3H2 চলে আসবে, এখানেও 3H2 আছে। যখনই 3 নম্বরকে 6 দিয়ে গুণ করছো, এখানে 6CO2 চলে আসবে, এখানেও 6CO2 চলে আসবে। তাহলে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ, প্লাস 3 নম্বর ইকুয়েশনকে 6 দিয়ে গুণ করে আমি 1 নম্বরটাকে মাইনাস করে দেবো। এইটা আমাদের করতে হবে। দেখো তোমরা এবার নিজেরা সাজিয়ে গুছিয়ে লেখো। 3 নম্বর না, 3 নম্বর না, আগে 2 নম্বর, 2 নম্বরকে 3 দিয়ে গুণ করো, 3H2 গ্যাস প্লাস 3/2 O2 গ্যাস। তারপরে 3 নম্বরকে 6 দিয়ে গুণ করো, 6C সলিড গ্রাফাইট, দেন 6O2 গ্যাস। আচ্ছা, একটাকে মাইনাস করো, মাইনাস C6H6 লিকুইড মাইনাস 15/2 O2 গ্যাস। এবারে এখানে হচ্ছে 3H2 লিকুইড প্লাস 6CO2 গ্যাস মাইনাস 6CO2 গ্যাস মাইনাস 3H2O, এটা কি লিকুইড। যেরকমটা বললাম সেরকমটা করলাম। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, ভালো করে দেখো। দেখো এখানে 6O2 প্লাস 3/2 O2, এই দুটোকে যোগ করলে কি পাবে, 6 প্লাস 3/2 কি হয়, 6 দিয়ে 12, 13 14 15/2, 15/2 এটা মাইনাস আছে, তাহলে এই দুটো টোটাল ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে এদিকে কি কি পড়ে রইলো, এদিকে পড়ে রইলো 6C সলিড গ্রাফাইট প্লাস এখানে হচ্ছে 3H2 গ্যাস। এবার দেখো দাঁড়াও, এদিকটা দেখো, কার্বন ডাই অক্সাইড 6টা প্লাস মাইনাস, জল 3H2 প্লাস মাইনাস ক্যান্সেল হলো, এই মাইনাসটা ডান দিকে নিয়ে চলে যাও, এটা প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে C6H6 লিকুইড, ঠিক এটাই পেয়েছি যেটা আমি চাইছিলাম। হ্যাঁ কি না? যেভাবে যোগ বিয়োগ করেছো এটাকে ফলো করে তার এনথালপির যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকেও যোগ বিয়োগ করে দাও। তাহলে আমরা কি করব, 3 নম্বর না, আবার 3 নম্বর, 3 দিয়ে গুণ 2 নম্বরকে, তাহলে 3 ইন্টু মাইনাস 68.32, 6 দিয়ে গুণ 3 নম্বরকে মাইনাস 94.04 কিলো ক্যালোরিতে আছে। 1 নম্বরের জন্য যেটা ভ্যালু সেটাকে বিয়োগ করব, তাই মাইনাসে মাইনাসে প্লাস হবে। এটা কি পাচ্ছি, এটা করলে আমি ফাইনাল ইকুয়েশনটা পাচ্ছি। যদি আমি এটাকে 4 নম্বর বলি, তাহলে সেই ফাইনাল 4 নম্বরটা পাচ্ছি।
তাহলে তার জন্য এই যে এনথালপি চেঞ্জগুলো আমি ক্যালকুলেট করলাম সেটা তাহলে ডেল্টা এইচ এফ নট অফ C6H6 দিয়ে দেবে, একই ব্যাপার, কারণ ফাইনালি এটা দিচ্ছে। বাকি কিন্তু যোগ বিয়োগ আছে, এটা তোমরা নিজেরা করতে পারবে এবং ফাইনালি উত্তর লিখবে কিলো ক্যালোরিতে, কারণ যোগ বিয়োগ করার পরে কিলো ক্যালোরিতে উত্তর আসবে, এখানে আর তো কিছু গল্প নেই। এইটা হচ্ছে একদম মেথড, পরীক্ষায় যদি আসে লিখে লিখে যদি করো সুন্দর করে গুছিয়ে নাম্বারিং করে, যেন গুলিয়ে না যায়, যোগ বিয়োগ যেন গন্ডগোল না হয়, সবকিছু করে ফাইনালি তুমি বুঝেই যাবে, যখন তুমি ফাইনাল যেটা চাইছো সেটা পেয়ে যাচ্ছ তখন বুঝে যাবে যে হ্যাঁ ঠিক পদ্ধতিতেই আমরা গেছি। আর যদি তুমি এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে দহন এনথালপি দিয়ে দিয়েছে, কি দিয়েছে, দহন এনথালপি। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা আমি একটু করি, দাঁড়াও, তাহলে কি হবে, আর একটা উপায় যেটা বলবো সেটা মিলিয়ে দেখে নেওয়া যাবে। আর নয়তো ক্যালকুলেশন তোমরা করলেও হবে, আমি ফরম্যাটটা বলে দিলেই তো হলো। দেখো ভালো করে দেখো, 1 2 3 বেনজিনের দহন দেখিয়েছে অক্সিজেন দিয়ে, কার্বন ডাই অক্সাইড জল। 2 নম্বরে হাইড্রোজেন অক্সিজেনের দহন দেখিয়েছে, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের, তাহলে এখানে জল তৈরি হয়েছে। কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে মানে কার্বনের দহন দেখিয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই যে রিয়াকশন গুলো দিয়েছে, দহন এনথালপির ক্ষেত্রে কি কন্ডিশন জানো, 1 মোলের দহন ঘটাতে হয়, 1 মোল বেনজিন, 1 মোল H2, 1 মোল কার্বন। সুতরাং এগুলোর যে এনথালপি অফ রিয়াকশন সেগুলোকে আমি বলতে পারি এনথালপি অফ কম্বাসশন অফ বেনজিন। এখানেও তাই, আমি একই পেজে লিখছি, গুলিয়ে ফেলো না, লেকচারটা ভালো করে শুনবে, নোট শুধু দেখলে কিন্তু হবে না, লেকচার শুনতে হবে। এটাকে আমরা বলবো ডেল্টা এইচ অফ H2, এটাকে আমি বলবো যে ডেল্টা এইচ অফ কার্বন। এবারে আমি তোমাদের কি বললাম, যে যদি ফাইনাল রিয়াকশন কোথা থেকে এলো, এইটা ফাইনাল রিয়াকশন, দিস ইজ ফাইনাল রিয়াকশন। এই ফাইনাল রিয়াকশনের রিয়াক্ট্যান্টে কে রয়েছে, কার্বন আর হাইড্রোজেন, আর প্রোডাক্টে এটা, তিনজনেরই দহন এনথালপি দেওয়া, কি করে অ্যাপ্লাই করবে সেটা দেখো। দহন এনথালপি দেওয়া আছে, ডেল্টা এইচ রিয়াকশন বের করছো, আলটিমেটলি এইটা ফাইনাল রিয়াকশন, যার ডেল্টা এইচ রিয়াকশন বের করলে তুমি ডেল্টা এইচ ফরমেশন পেয়ে যাবে। এদের প্রত্যেকের দহন এনথালপি গিভেন রয়েছে, তাহলে তুমি কি করবে 6 কার্বন সলিড গ্রাফাইট প্লাস 3H2 গ্যাস, এখান থেকে C6H6 লিকুইড, এখান থেকে আমি এই রিয়াকশনের জন্য ডেল্টা এইচ রিয়াকশন নট, যেটা কি লিখবো, সামেশন অফ ডেল্টা এইচ সি অফ রিয়াক্ট্যান্ট মাইনাস সামেশন অফ ডেল্টা এইচ সি নট অফ প্রোডাক্ট। রিয়াক্ট্যান্টে কে রয়েছে, রয়েছে কার্বন, আগের এই যে নাম্বার অফ মোলস যে সংখ্যা রয়েছে সেটা নিতে হবে, ডেল্টা এইচ সি নট অফ কার্বন। তারপরে রিয়াক্ট্যান্টে আরো রয়েছে, আগে এটা লেখো না, সামেশন মানে রিয়াক্ট্যান্টের প্রত্যেকটা যোগ করতে হবে, 3 ডেল্টা এইচ সি অফ H2 মাইনাস, এবার মাইনাস করো প্রোডাক্ট, ডেল্টা এইচ সি নট অফ C6H, এবার ভ্যালু বসাও। কার্বনের ক্ষেত্রে কি রয়েছে, কার্বনের ক্ষেত্রে -94.04, তাহলে 6 ইন্টু -94.04 প্লাস 3 ইন্টু, হাইড্রোজেনের ক্ষেত্রে রয়েছে -68.32, -68.32 মাইনাস অফ, বেনজিনের ক্ষেত্রে রয়েছে -781, একবারটি ফরম্যাটটা মিলিয়ে নাও, 3 ইন্টু এটা প্লাস 6 ইন্টু এটা, 3 ইন্টু এটা প্লাস 6 ইন্টু এটা, মাইনাসে মাইনাসে প্লাস 781, এই ওভারঅল কিলো ক্যালোরিতে সব তুমি পাচ্ছ, কারণ কিলো ক্যালোরিতে ভ্যালু দেওয়া রয়েছে, যেটা এইটাই দিস ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ ফরমেশন অফ C6H6। ফাইনাল রিয়াকশন থেকে কিভাবে অ্যাপ্লাই করবো অনেকে বুঝতেই পারে না, এই ফর্মুলা না কি করে অ্যাপ্লাই করবে অনেকে বুঝতেই পারে না, সেটাই আমি বোঝালাম, যে যে ফাইনাল রিয়াকশনটা লাগছে তার রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট, যতক্ষণ তোমার গঠন এনথালপি দিয়েছে তখন প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করবে, কিন্তু কার কোন রিয়াকশনে অ্যাপ্লাই করবে নিশ্চয়ই তোমাকে যেগুলো দেওয়া রয়েছে তার জন্য নয়, যেটা বের করতে হবে তার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, চলো এবার এই প্রশ্নটা কি বলছে দেখো, এখানে বলছে ইথানলের স্ফুটনাঙ্ক
78.4 ডিগ্রি সেন্টিগ্রেড ইথানলের বাষ্পীভবনে এনথালপির পরিবর্তন 96 জুল পার মোল। ইথানলের বাষ্পীভবনে এনট্রপির পরিবর্তন কত? দেখো বাষ্পীভবন অর্থাৎ ডেল্টা এইচ ভেপারাইজেশন তোমাকে বলে দিয়েছে। ডেল্টা এইচ ভেপারাইজেশন হচ্ছে 96 জুল পার মোল। আর এনট্রপির ক্ষেত্রে ডেল্টা এস ভেপারাইজেশন সমান ডেল্টা এইচ ভেপারাইজেশন বাই বয়লিং টেম্পারেচার। ইথানলের যে বয়লিং টেম্পারেচার টিবি সেটা আমরা কত পাবো? 78.4 প্লাস 273 যোগ করবে, কেলভিন স্কেলে এটা বসাবে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 273 আর 78.4, 4, 8, 9, 10, 11, 17, 8, 18, 7, 15, 2 এর 3 এত কেলভিন পাচ্ছি। ঠিক আছে, এবার এখানে বসিয়ে দাও। ডেল্টা এইচ ভেপারাইজেশন 96 দেওয়া রয়েছে আর এটা হচ্ছে 351.4 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মোল ইনভার্স ছিলই, নিচে কেলভিন বসলো তো কেলভিন ইনভার্স হয়ে গেল। এটা ক্যালকুলেট করলে ফাইনালি তোমরা উত্তরটা পেয়ে। ভেরি সিম্পল। তোমাকে যদি বাষ্পীভবন না বলে তোমাকে অন্যান্য কোনো ফেজ চেঞ্জের কথা বলে, ঠিক আছে, যেমন ধরো গলনের ডেল্টা এইচ ফিউশন বলতে পারে, বাষ্পীভবন বলতে পারে, সাবলিমেশন বলতে পারে, তো প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখো কোনো রিয়াকশন যখন স্পন্টেনিয়াস হবে না ডেল্টা জি, তখন এই কোনো রিয়াকশন যখন স্পন্টেনিয়াস হবে তখন ডেল্টা জি নেগেটিভ হয়। দিস ইজ ফর স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে। যখন কোনো ক্ষেত্রে তোমাকে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা যাচাই করতে দেবে তখন তুমি ডেল্টা জি নেগেটিভ কিনা সেটা চেক করো। ডেল্টা জি লেস দেন 0 হবে, দ্যাট মিনস নেগেটিভ হবে। ডেল্টা জি যখনই গ্রেটার দেন 0 মানে পজিটিভ হয়ে যাবে তখনই জানবে সেই বিক্রিয়া নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে। এবং ডেল্টা জি যখন ইকুয়ালস টু 0 তখন রিয়াকশন উইল বি অ্যাট ইকুইলিব্রিয়াম। এবার দেখো তোমাকে বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে। ধরো তোমাকে বলছে এরকম ভাবে লিখে H2O সলিড থেকে H2O গ্যাস, এই গ্যাস না বলে লিকুইড বল, তার মানে কি বরফের গলনের কথা বলছি, বা বললো H2O লিকুইড থেকে H2O গ্যাস, তার মানে কি ওয়াটার ভেপার তৈরি হওয়ার কথা বলছি। তো এখানে যখন ইকুইলিব্রিয়াম দিয়েছে তার মানে কি বিক্রিয়াটা সাম্যাবস্থায় রয়েছে, আর যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখনই ডেল্টা জি 0 হবে। এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে, সলিড থেকে সে লিকুইডে আসছে তার মানে তাপের গ্রহণ ঘটবে। তাপের গ্রহণ ঘটবে তখন আমরা কি বলবো, ডেল্টা এইচ কি বলবো, ডেল্টা এইচ সেক্ষেত্রে পজিটিভ হবে। এগুলো জানতে হবে। যখন সে লিকুইড থেকে ভেপারে যাচ্ছে তার মানে কি তাপ গ্রহণ করছে, তাহলে ডেল্টা এইচ কি হবে, পজিটিভ হবে। তার মানে এই সমস্ত প্রসেস গুলোতে আমরা দেখছি যে মানে তাপের গ্রহণ ঘটছে, এনার্জি চেঞ্জ, এনথালপির চেঞ্জ যেটা আমরা লিখছি সেটা পজিটিভ হচ্ছে। ডেল্টা এইচ যখনই পজিটিভ হবে দ্যাট ইজ তাপ গ্রাহী বিক্রিয়া, এন্ডোথার্মিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, এন্ডোথার্মিক প্রক্রিয়া। আর যখনই ডেল্টা এইচ নেগেটিভ হয়ে যাবে তখনই সেটা কি বলবো, এক্সোথার্মিক, অর্থাৎ কিনা তাপ দায়ী প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। এবার দেখো ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। সাম্যাবস্থায় যখন থাকবে, ইকুইলিব্রিয়াম মানে কি, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থার কথা বলা হচ্ছে। তাহলে এটা যদি 0 হয় তাহলে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস সমান 0। তাহলে ডেল্টা এস সমান আমরা কি পাচ্ছি, ডেল্টা এইচ ডিভাইডেড বাই টি। এই জায়গা থেকে আমরা ইকুইলিব্রিয়াম বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এটা লিখতে পারি, ভেপারাইজেশন বলো, ফিউশন বলো, গলনের ক্ষেত্রে যদি বলে তাহলে এখানে ডেল্টা এইচ ভেপারাইজেশন বাই টি, দ্যাট ইজ বয়লিং টেম্পারেচার ইন কেস অফ ভেপারাইজেশন। তো এইভাবে আমরা ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো যে প্রশ্নটা নেক্সট আমরা করব সেটা হচ্ছে, কোথায় গেল প্রশ্নটা, হচ্ছে এই প্রশ্নটা আবার একটা এই ধরনের বন্ড এনথালপি ক্যালকুলেশনের গল্প। দেখো বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ায় প্রমাণ বিক্রিয়া এনথালপি এত দিয়ে দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে এই বিক্রিয়ার ক্ষেত্রে। যদি কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, কার্বন কার্বন বন্ধনের বন্ধন এনথালপির মান যথাক্রমে এগুলো হয় তবে কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড এনথালপির মান কত হবে। দেখো এখানে আমরা কটা বন্ড দেখছি, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন হাইড্রোজেন 4টে বন্ড দেখছি, প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন
H2 এর মধ্যে দেখছি, আর দেখছি C2H6। প্রত্যেকটা বন্ড, যেহেতু বন্ড এনথালপির কথা বলছে, তখন এখানে আমরা বন্ডগুলোকে ক্যালকুলেট করব, সেই জন্য এইভাবে লেখা। এই রিয়াকশনটার ক্ষেত্রে বিক্রিয়া এনথালপির মানটা বলে দিয়েছে, কিন্তু আমি এটাকেই যেন বের করছি, সেই অনুযায়ী আমি ফর্মুলা লিখব। কি লিখবো? সামেশন বন্ড এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মাইনাস সামেশন বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে একটা কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, একটা কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, বন্ড এনার্জি অফ কার্বন কার্বন ডাবল বন্ড প্লাস কার্বন হাইড্রোজেন চারটে, বন্ড এনার্জি অফ চারটে কার্বন হাইড্রোজেন। রিয়াক্ট্যান্টে আরো রয়েছে একটা বন্ড এনার্জি অফ হাইড্রোজেন হাইড্রোজেন মাইনাস প্রোডাক্টে আমরা পাচ্ছি একটা কার্বন কার্বন বন্ড এনার্জি মাইনাস, পুরোটাই মাইনাসে হবে, মাইনাসের মধ্যে পুরোটাই প্লাসে হবে, আমি তুলে দিয়ে মাইনাস দিয়েই লেখাচ্ছি। 1 2 3 4 5 6 ছটা কার্বন হাইড্রোজেনের বন্ড এনার্জি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, কার্বন হাইড্রোজেন তার ক্ষেত্রে কত দিয়েছে, বন্ধন এনথালপি বন্ড এনার্জি কত দিয়েছে, কার্বন হাইড্রোজেন হচ্ছে 413। কার্বন কার্বনটা জিজ্ঞাসা করেছে, তাই তো নাকি? হ্যাঁ, কার্বন কার্বনটা জিজ্ঞাসা করছে, এইটা জিজ্ঞাসা করেছে, এটা আমাদের জিজ্ঞাস্য। 4 কার্বন হাইড্রোজেন 413, 4 × 413 প্লাস হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে 436, 436 কার্বন কার্বনের মধ্যে 346, 346 কার্বন হাইড্রোজেন 413, 6 × 413, এই হচ্ছে বলল। এবং ফাইনালি 100 মাইনাস 128 এইটা বলেছে। ঠিক আছে, এই দিকটা একটু করে নাও। এখান থেকে মাইনাস 128 সমান বন্ড এনার্জি অফ কার্বন কার্বন বন্ড এনথালপি ডাবল বন্ড প্লাস 4 3 12, 4 1 4 আর 1 5, 4 4 16 প্লাস 436, এটা আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। 3 4 6 18, 6 1 6 আর 1 7, 4 6 24। এখানে দেখো 1652 প্লাস 436, 7 8 5 6 7 8 10, 1 1 2, আর এখানে কত রয়েছে 2478, 346, 6 8 আর 6 14, 7 আর 1 8, 9 10 11 12, 3 1 4 4 8 2, 2824 মাইনাস এটা, যদিও এইখানে মাইনাসটা আছে, ঠিক আছে। 8 9 10 11 12 13 14, 6 8 1 9, 10 11 12, 9 10 11 12 3 7, ঠিক আছে, ঠিক আছে, মাইনাস 736। তাহলে বন্ড এনার্জি অফ কার্বন কার্বন ডাবল বন্ড, এটাকে রেখে 736 এদিকে এনে মাইনাস 128 করা যাক। 736 মাইনাস 128, তাহলে 8 দিতে কত হচ্ছে, এটা ফাইনালি কত হচ্ছে দেখো। এখান থেকে আমরা পাচ্ছি 8 2 আর 1 3 0 6, এত পাওয়া যাচ্ছে। কত? কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, এইটা পাওয়া যাচ্ছে, যে ফাইনাল অ্যান্সারটা চেয়েছে। নিজেরা আরেকবার ক্যালকুলেশন করবে, ঠিকই আছে সব, তবু আরেকবার নিজেরা তো প্র্যাকটিস করতেই হবে। তো এই হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মুলার একটা দেখালাম, ডিটেলস অন্য একটাতে করে দেখিয়েছি। থার্মোকেমিস্ট্রি থেকে এই ধরনের যে কেমিক্যাল রিয়াকশন থেকে যে ইকুয়েশন অনুযায়ী যে কোয়েশ্চেন, সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক নাম্বার 3। হোমওয়ার্ক নাম্বার 3 একই রকম ভাবে বলে দিয়েছে, তুমি ডাইরেক্ট করো, লিখে করো, প্র্যাকটিসের জন্য কোনো অসুবিধা নেই, দুটোকেই আয়ত্তে রাখো। ঠিক আছে, কখনো হতেই পারে যে ডাইরেক্ট ঠিক বুঝতে পারছো না, হচ্ছে না, পুরোটা লিখে করবে, তাই সেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এইবার এই প্রশ্নটা এখানে কি বলছে, বলছে 298 কেলভিন উষ্ণতায় এই বিক্রিয়াটা দিয়েছে, ঠিক আছে, বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন এত কিলোজুল হলে উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা ইউ গণনা কর। দেখো ডেল্টা এইচ বলে দিয়েছে,
ডেল্টা এই যার একটা ফর্মুলা দেখো, ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজিআর। যদি মনে হয় ম্যাম কখন কোথায় কোনটা লিখবো, সেটার জন্যই তো প্র্যাকটিস। ফর্মুলা তো অনেক দেখতে পাচ্ছ, সব জায়গায় সব ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। এটা আমি কেন লিখলাম এখানে, যখন দেখছি এনথালপি বলে দিয়ে এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ চাইছে ডেল্টা ইউ, তো এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, আমাকে ইকুয়েশন দিয়ে দিয়েছে। ডেল্টা এনজিটা কি, দেখো ডেল্টা এইচ তোমাকে দিয়ে দিয়েছে -313.9 কিলোজুল। ডেল্টা এনজি হচ্ছে গেসিয়াস নাম্বার অফ মোলস অফ গেসিয়াস প্রোডাক্টস মাইনাস সামেশন। কেন দিচ্ছি, কারণ অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো রিঅ্যাক্ট্যান্ট হতে পারে। নাম্বার অফ মোলস অফ গেসিয়াস রিঅ্যাক্ট্যান্টস, ঠিক আছে। তো এখন দেখো এখানে ডেল্টা এনজি কত পাবে, গ্যাসিয়াস হতে হবে, মাথায় রাখবে, হ্যাঁ এটা কিন্তু গ্যাস নয়, তো এটাকে বাদ দাও, জিরো করো, মাইনাস প্রোডাক্টের ক্ষেত্রে জিরো হলো, রিঅ্যাক্ট্যান্টে আমরা পাচ্ছি হাফ প্লাস এক, প্রত্যেকটাই গ্যাসীয় রয়েছে, প্লাস হাফ, তাহলে এক আর একে দুই, তাহলে -2 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কি লিখবো, ডেল্টা ইউ সমান ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এনজি আর টি। ডেল্টা ইউ বের করতে বলেছে, ডেল্টা এইচ হচ্ছে 313.9 কিলোজুল, কিলোজুল রয়েছে। আচ্ছা কিলোজুলেই যদি আমি ফাইনাল উত্তর বের করতে চাই, তাহলে আমি আরটাকে আবার কিলো জুলে করে নেবো। আর আমি কত বসাবো, 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স বসাবো। তো তাকে কিলো জুলে করবো, কিলো জুল থেকে জুলে আনতে গেলে 1000 দিয়ে গুণ করি, তো জুল থেকে কিলো জুলে নিয়ে যেতে গেলে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে মাইনাস ডেল্টা এনজি কত, -2 ইন্টু 8.314 ইন্টু 10⁻³ এটা কিলো জুলে হয়ে গেল। আর কি, আর টি টেম্পারেচার 298 এইটা রয়েছে, ঠিক আছে। এখানে কি হলো দেখো, এখানে মোল রয়েছে, এখানে মোল রয়েছে, এখানে কিলো জুল কেলভিন, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স থেকে এটা হলো, এটা কেলভিন হয়ে গেল, তাহলে কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেল, মোল ইনভার্স মোল কেটে গেল, এটা কিলো জুল এটা কিলো জুল, ফাইনালি গিয়ে তুমি পেয়ে যাচ্ছ কিলো জুল। কিলো জুলে তুমি ফাইনাল অ্যান্সার পাবে, কিন্তু সেই অ্যান্সারটা কে ক্যালকুলেট করবে, তোমাকেই করতে হবে। ক্যালকুলেশনটা তো প্র্যাকটিস করতেই হবে, ঠিকঠাক করে কোথায় মাইনাস রয়েছে কি কি রয়েছে ভ্যালু পুট করতে হবে। ডেল্টা এনজি কিন্তু এখানে মাইনাসে এসেছে, কারণ রিঅ্যাক্ট্যান্ট সাইড গ্যাসীয়, এখানে সলিড ছিল, এখানে হাফ হাফ এক এক, আর এখানে ওহো দেখেছো ভুল করলাম, এখানটা ভুল করে এটা লিখে ফেলেছি, এটা তো 2 ছিল না, এটা তো 2 ছিল, তাহলে এক, এখানে হচ্ছে 1 2 আর 1 3 -3 -3 2 আর 1 3, তো এটা 3 হবে, এটা 3 হবে। তো যাই হোক একবার নিজেরা দেখে নেবে, ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে ইউনিট কনভার্সন করবে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা পরের কোশ্চেন কি বলছে দেখো, পরের কোশ্চেন বলছে এনট্রপি ক্যালকুলেট করো। আমি তোমাদের আরো কিছু হোমওয়ার্কও দিয়ে দেবো, চিন্তা করার কিছু, আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। এনট্রপি ক্যালকুলেট করো, বলছে 25°C উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসের পরাবর্ত সম্প্রসারণে গ্যাসটির আয়তন 1 লিটার থেকে বৃদ্ধি পেয়ে 100 লিটার হয়, প্রক্রিয়াটিতে সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত হয়। দেখো সিস্টেমের এনট্রপির পরিবর্তন ডেল্টা এ সমান এন আর ln v2/v1 যদি তোমাকে ভলিউম দিয়ে দেয়, আর নয়তো প্রেসার দিয়েও দিতে পারে, এন আর ln p1/p2 করতে হবে, কারণ আমরা তো জানি এই যে আদর্শ গ্যাসের পরাবর্ত সম্প্রসারণ বললে এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা p1v1 সমান p2v2 অ্যাপ্লাই করব, এবং v2/v1 যখনই করব, v2/v1 যখনই করব তখনই p1/p2 হয়ে যাবে, এইটাই গল্প হয়ে যাবে, এই যে p1/p2 হয়ে গেল। তো এই হচ্ছে ফর্মুলা, বুঝলে, ফর্মুলা এইভাবে প্র্যাকটিস করে অঙ্ক করে নিতে হবে। এবার আমাকে দিয়ে দিয়েছে ভলিউম, যেটা 1 লিটার থেকে বেড়ে গেছে, v1 থেকে বৃদ্ধি পেয়ে এটা কি হয়ে গেছে, v2 হয়ে গেছে, v1 থেকে বেড়ে গিয়ে এটা v2 হয়ে গেছে। তাহলে তুমি এই v2/v1 করে করো, ln থেকে log বেস 10 তে নিয়ে চলে এসো 2.303 log, তারপরে হচ্ছে v2/v1, তাহলে 2, আচ্ছা এনআরটা কোথায় গেল, হাওয়ায় উড়ে গেল নাকি,
লগ এনআর লগ V2/V1, তাহলে 2.303 ইন্টু এন, 1 মোলের কথা বলছে 1, আর কত বলছে, আচ্ছা লিটারে রয়েছে, তো তুমি এখানে 0.0821 বসাও, 0.082 লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। এন আর, আর হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেরম প্রশ্ন দেবে সেরম বসাতে হবে। যখন লিটারে দিয়েছে তুমি লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স যে ইউনিটটা রয়েছে তাতে বসিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, লগ V2 হচ্ছে 100, আর আচ্ছা একটা মিনিট কোনো দরকার নেই, তুমি জুলেতেই বসো, কোনো দরকার নেই, কারণ V2/V1 তো রেশিও, এটা দেখারই দরকার নেই। 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্সে বসিয়ে দাও। লগ V2 হচ্ছে 100, V1 হচ্ছে তোমার 1 লিটার নাকি 1, তাই তো? দেখো 1 লিটার থেকে 100 লিটার হয়েছে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ 2.303 ইন্টু 8.314 লগ 100 মানে 2 লগ 10, কারণ 10 স্কোয়ার হবে, 2 লগ 10, লগ 10 এর ভ্যালু লগ বেস 10 1 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে গেল। 2.303 ইন্টু 8.314 ইন্টু 2, এইটা হচ্ছে ফাইনালি। এটা কত আসবে, এটা তোমার জুলে আসবে। এখানে জুল কেলভিন ইনভার্স করো, এন্ট্রপির ইউনিট তো জুল কেলভিন ইনভার্স হবে, কারণ এখানে জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স বসানো হচ্ছে, তো এখান থেকে আমরা মোল বসিয়েছি, তাহলে জুল কেলভিন ইনভার্সে উত্তরটা আসবে। জুল কেলভিন ইনভার্সই রাখবে, বিশাল কোনো বড় অনেক ভ্যালু হলে আমরা তখন কিলো জুলে কনভার্ট করি, কোনো দরকার নেই। আচ্ছা আর একটা যে অঙ্ক করালাম, হোমওয়ার্ক গুলো কিন্তু অলরেডি প্র্যাকটিস করবে, হ্যাঁ এটা কিলো জুল পার মোলে, হ্যাঁ ঠিক আছে, ইউনিটটা লিখেছি কিনা চেক করে নিলাম, ঠিক আছে। চলো আর একটা তোমাদের এন্ট্রপির প্র্যাকটিসের প্রশ্ন দিয়ে দিই, এইটা একই রকমের ফর্মুলা বলে দিয়েছি, হোমওয়ার্ক নাম্বার 4, যেখানে শুধু কি বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মোল, এটা n সমান 2 পাচ্ছ। আদর্শ গ্যাসের একটি নমুনার চাপ সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ার মাধ্যমে 3 গুণ করা হলো, তার মানে P1 থেকে যদি আমি P2 বলি, তাহলে P2 সমান আমরা কি বলবো 3P1। এই যে ফর্মুলা আমি দেখালাম এই একই ফর্মুলা হবে, শুধুমাত্র তুমি P1/P2 এই ফর্মুলাতে অ্যাপ্লাই করো, ব্যাস, বাকি আর কিছু করার নেই, এন্ট্রপির পরিবর্তন করো, তো ইজিলি হয়ে যাবে হোমওয়ার্ক প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, এইটা দেখো আর একটা প্রশ্ন, এটা এখানে দেখে নি, বলছে C2H4 গ্যাস এর হাইড্রোজেনেশন এনথ্যালপি, আচ্ছা ইথিলিনের ক্ষেত্রে হাইড্রোজেনেশন এনথ্যালপির কথা বলছে, তার মানে H2 দিয়ে বিক্রিয়ার পর C2H6 তৈরি হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেনেশন হচ্ছে, হাইড্রোজেন অ্যাডিশন হয়েছে। হাইড্রোজেনেশন এনথ্যালপি মানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল্টা এইচ রিয়াকশন দরকার, ঠিক আছে। এখানে ডেল্টা এইচ রিয়াকশন নট না লিখলেও হবে, কোথাও তো প্রমাণ অবস্থার কথা কিছু বলেনি, ঠিক আছে। বলছে যেটা C2H6 এর দহন এনথ্যালপি ও H2 এর দহন এনথ্যালপি এখানে বলে দিয়েছে, তার মানে কার দহন এনথ্যালপি বলে দিয়েছে, ডেল্টা এইচ সি অফ C2H6 এটা বলে দিচ্ছে -32 কিলোজুল পার মোল। ভালো করে দেখো, হ্যাঁ H2 এর ক্ষেত্রে বলে দিচ্ছে মাইনাস ডেল্টা এইচ, দহন এনথ্যালপি মানে কিন্তু কম্বাসশন, তাই আমি ডেল্টা এইচ সি লিখছি, H2 বলে দিচ্ছে -1562 কিলোজুল পার মোল। আচ্ছা এক মিনিট আরেকবার পর, C2H4 এর হাইড্রোজেনেশন এনথ্যালপি, C2H6 এর দহন এনথ্যালপি এবং H2 এর দহন এনথ্যালপি গুলোই বলে দিয়েছে, ওকে। তার মানে C2H4 এর হাইড্রোজেনেশন এনথ্যালপি, দ্যাট মিনস এই পুরো বিক্রিয়াটার রিয়াকশনের যে এনথ্যালপির পরিবর্তন সেটাই তো এখানে বলে দিয়েছে, দ্যাট ইজ -32 কিলোজুল পার মোল, এইটা বলে দিয়েছে। এক মিনিট ভালো করে আরেকবার পড়ো, নইলে ভ্যালুগুলো ভুল হয়ে যাবে। প্রথম যে ভ্যালুটা -32 সেটা হাইড্রোজেনেশন এনথ্যালপি, যেটা প্রথমে আমরা লিখেছি, তারপরে -1562 যেটা C2H6 এর ক্ষেত্রে, আচ্ছা -1562,
আর H2 ক্ষেত্রে -286। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারের ফরমেশন যেটা H2 দহন হয়ে কি হবে, ওয়াটারই তো হবে, 285.8 এরকমই হবে। যাই হোক, ঠিক আছে, পরপর পড়লেই বুঝে যাবে, যথাক্রমে লেখা আছে। এটার জন্য -32, এটার জন্য এটা লিখেছে, H2 জন্য এটা লিখেছে, ঠিক আছে। বলছে C2H4 এর দহন এনথালপি। ওকে ওকে, দেখো এটাকে তুমি এভাবে লেখো, এই বিক্রিয়াটাই তোমার বিক্রিয়া, যার এনথালপি অফ রিয়াকশন যদি তুমি লেখো প্রত্যেকের দহন এনথালপির রেসপেক্টে, তাহলে তুমি কি লিখবে, ডেল্টা এইচ সি অফ রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট করবে C2H4। এটা আমরা জানি না, এটাই আমাদের জিজ্ঞাসা করেছে, ডেল্টা এইচ সি অফ C2H4টাই আমাকে জিজ্ঞাসা করেছে, প্লাস ডেল্টা এইচ সি অফ H2, এটা রিয়াক্ট্যান্ট হলো, মাইনাস ডেল্টা এইচ সি অফ C2H, এটা প্রোডাক্ট মাইনাস করে দিলাম, এটা জানি না, এটা জানি, এটা -32, এটা কত জানি না, H2টা কত 286, এটা মাইনাস মাইনাসে প্লাস 1562। এবারে তুমি করো ডেল্টা এইচ সি অফ C2H4, যেটা ছিল -32 প্লাস 286 মাইনাস 1562, এইটা ছিল। এবার তুমি দেখো কি আসছে, 2 2 4, 6 আর 3 9, 5 1, এটা -286, তাহলে 8 8 1 9 0, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, -1308, -1308 আসছে, ঠিক আছে, 1308। এবার ইউনিট হচ্ছে কিলোজুল পার, মাইনাসে তো আসবেই, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা আমি দিয়ে দিলাম এখানে হোমওয়ার্ক নাম্বার 5। এই এতগুলো হোমওয়ার্ক দেওয়ার মানে হচ্ছে একই রকমের কোয়েশ্চেন আমি অনেকগুলো করিয়েছি, বাকিটা এবার নিজেরা চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর একটা হোমওয়ার্ক আমি দেবো, হিন্টস দিয়ে দেবো পুরো, এইটাতে হোমওয়ার্কে পুরো হিন্টস দিয়ে দেবো। 2 মোল আদর্শ গ্যাস বলেছে, n সমান 2, 1 অ্যাটমসফিয়ারিক স্থির চাপ মানে প্রেসার কিন্তু কনস্ট্যান্ট থাকছে, তখন তুমি কি কি ফর্মুলা লিখে ফেলতে পারবে, কিউপি ডেল্টা এইচ, প্রেসার কনস্ট্যান্ট আছে বলে কিউ এর ভ্যালু এখানে তো বার করতে দিয়েছে নাকি, ডাব্লিউ কিউ ডেল্টা ইউ ডেল্টা এইচ, তো কিউ পি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার যে হিট, সেটাই আমরা ডেল্টা এইচ এনথালপি চেঞ্জের সমান। ভলিউমটা কি বলছে, V1 20 লিটার থেকে V2 হচ্ছে, ডাব্লিউ তুমি কি করবে, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু V2 মাইনাস V1 করবে, পি এক্সটার্নাল, পি কত হবে, এটা পি আর 1 অ্যাটমসফিয়ার বসিয়ে দেবে, V2 V1 বসিয়ে দিলে ডাব্লিউ পেয়ে যাবে। আচ্ছা দেখো ডেল্টা ইউ কি করে পাবে, ডেল্টা ইউ সমান এন সিভি এম মোলার তাপগ্রাহিতা অ্যাট কনস্ট্যান্ট ভলিউম স্থির আয়তন ইন্টু T2 মাইনাস T1। দেখো T2 T1 কি করে পাবে, ভালো করে দেখো, পিভি সমান এন আর টি, দুটো আলাদা আলাদা ভলিউম, PV1 PV2 nRT2, এখানে এখান থেকে তুমি T1 ক্যালকুলেট করবে, এখান থেকে তুমি T2 ক্যালকুলেট করবে, তোমার নাম্বার অফ মোলস গিভেন আছে, T2 T1 ভালো করে অঙ্কটা তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, অনেক কিছু একসাথে ফর্মুলা থেকে আরম্ভ করে কনসেপ্ট রিভিশন হয়ে যাবে, বাকি তো ফর্মুলা বলে দিচ্ছি, সব বুঝিয়ে দিচ্ছি, মানে তোমাকে ভ্যালু বসাতে হবে। যখনই তোমার এখানে আসবে অ্যাটমসফিয়ার, এটা লিটার, লিটার অ্যাটমসফিয়ার তো সমান তোমার 101.3 জুল, বসিয়ে দেবে, জুলে চলে আসবে, এখান থেকে তুমি ডেল্টা ইউ পেয়ে যাবে, যখনই তুমি ডেল্টা ইউ পেয়ে যাচ্ছ, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ করে দেবে, ডাব্লিউ জেনে গেছো, ডেল্টা ইউ জেনে গেছো, কিউ সমান তুমি ডেল্টা ইউ মাইনাস ডাব্লিউ করে দেবে, ঠিক কি না, তাহলে কিউ হলো, ডেল্টা ইউ হলো, ডাব্লিউ হলো, এখান থেকে ডেল্টা এইচ হলো, হইবে, ইয়েস, হবেই হবে। চলো পরের কোয়েশ্চেন, বলছে স্থির চাপে 27°C উষ্ণতায় কোন একটি প্রক্রিয়ায় ডেল্টা জি ও ডেল্টা এইচ যথাক্রমে -400 কিলোজুল ও 50 কিলোজুল, প্রক্রিয়াটি কি তাপমুচি, দেখছি দেখছি দেখছি,
ডেল্টা জি বলছে -400 কিলোজুল, আর ডেল্টা এইচ বলছে 50 কিলোজুল। ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস মাইনাস, একটা মিনিট, প্রথম যেটা বলছে যে বিক্রিয়াটা কি তাপমুচি, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব যদি এখানে কোথাও বলা হয়ে থাকে যে এনট্রপি ক্যালকুলেট করো। এই তো বলেছে প্রথম পয়েন্ট, বিক্রিয়াটি কি তাপমুচি, মানে তাপমুচি মানে তাপদায়ী কি না। ডেল্টা এইচ পজিটিভ, ডেল্টা এইচ পজিটিভ মানে সেটা তাপগ্রাহী হবে, তাপ মোচিত হবে না, নো। স্বতঃস্ফূর্ত, ইয়েস। ডেল্টা জি লেস দেন জিরো অর্থাৎ কিনা নেগেটিভ, তার মানে তো স্বতঃস্ফূর্তই হবে, কোনো চাপ নেই। হ্যাঁ, এনট্রপির পরিবর্তন ফর্মুলা ব্যবহার করবে, এখানে কি করবে, -400 সমান 50 মাইনাস টেম্পারেচার 27, টেম্পারেচার 27 প্লাস 273 করলে 300 কেলভিন হবে। 300 ইন্টু ডেল্টা এস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে 300 ইন্টু ডেল্টা এস, যেটা সমান আমরা লিখব 540। 540 কত, 450। দাঁড়াও, কিছু ভুল হচ্ছে, এটাকে এদিকে নিয়ে এলাম, 50 প্লাস 400 জিবি 450 হয়ে গেল। ডেল্টা এস সমান 450/300, তাহলে 3 15 45, দ্যাট ইজ 1.5 চলে আসছে। এটাই তো আসছে, দেখো ভালো করে ক্যালকুলেশনে কোথাও ভুল হয়নি আশা করি। এইটা কত, এটা হচ্ছে তোমার কিলোজুল, এটাও কিলোজুল, এটা কিলোজুলে হয়েছে, কিলোজুল কেলভিন ইনভার্স। এটাকে তুমি জুল কেলভিন ইনভার্স করে নিতে পারো 1000 দিয়ে গুণ করে, ঠিক আছে। এটাকেই যদি আমি 450 কিলোজুলটাকে 1000 দিয়ে গুণ করে দিতাম তাহলেই আমি করে ফেলতাম 3 15 45 শূন্য, দ্যাট ইজ 1500 জুল কেলভিন ইনভার্স। ওকে, তাহলে এনট্রপির পরিবর্তন ডেল্টা এস ক্যালকুলেট হয়ে গেল। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এটা, কি বলছে দেখো, বলছে 298 কেলভিন উষ্ণতায় নিচের বিক্রিয়াটির জন্য বিক্রিয়া 2x প্লাস ওয়াই থেকে জেড ডেল্টা এইচ বলে দিয়েছে। আচ্ছা, ডেল্টা এইচ কত বলছে, 300 কিলোজুল পার মোল, আর ডেল্টা এস হয়ে যাচ্ছে 0.2 কিলোজুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এগুলো বলে দিয়েছে। কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, ধরে নাও উষ্ণতার সীমার মধ্যে যাই হোক ডেল্টা এইচ ও ডেল্টা এস এর মান অপরিবর্তিত থাকে। ডেল্টা জি যদি লেস দেন 0 হয় তবেই কিন্তু, মানে নেগেটিভ যদি হয় তবেই আমরা বলবো যে স্বতঃস্ফূর্ত হবে। আচ্ছা বেশ, দেখো ডেল্টা জি সমান আমরা জানি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ডেল্টা জি লেস দেন 0 হওয়া মানে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লেস দেন 0 হওয়া, তাহলে ডেল্টা এইচ লেস দেন টি ডেল্টা এস, তার মানে ডেল্টা এইচ বাই ডেল্টা এস লেস দেন টি, তার মানে টিটাকে ডেল্টা এইচ বাই ডেল্টা এস এর থেকে বেশি হতে হবে। এবার ডেল্টা এইচ তোমাকে কত বলছে, ডেল্টা এইচ তোমাকে বলছে 300 কিলোজুল পার মোল, ডেল্টা এস তোমাকে বলছে 0.2 কিলোজুল পার মোল, এখানে কেটে যাবে, এটা কেলভিনে চলে আসবে, পয়েন্ট উঠিয়ে দাও, এটা হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট, 300 দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ডেল্টা এইচ দিয়েছে, ডেল্টা এস দিয়েছে, তাহলে 15 দুগুণে 30 আর 0 0 1500 আসছে, তাহলে 1500 কেলভিন, চলো লিখে ফেলো, টেম্পারেচার 1500 কেলভিন হতে হবে, মানে তার বেশি হতে হবে তবেই স্বতঃস্ফূর্ত হবে। আচ্ছা,
নেক্সট যেটা দিয়েছে দেখছি প্রশ্ন, সেটা হচ্ছে বলছে A2B3 সলিড থেকে 3BC মানে সিবি, এখান থেকে 2A প্লাস 3CB2 একটা বিক্রিয়া, প্রমাণ বিক্রিয়া এনথালপি নির্ণয় করো। এই দুটো রিয়াকশন দেওয়া রয়েছে, এই দুটো রিয়াকশন থেকে এই রিয়াকশনটা যাওয়া যায় কি দেখো, হ্যাঁ যাওয়া তো যাবেই। 2 - 1 করো, 2 - 1 করলে কি হবে, কি হবে সিবি, না 2 - 1 করলে হবে না, এর সাথে 3 গুণ করতে হবে, 3CB রয়েছে, তাহলে এখানে 3/2B2, এই দুটো কেটে যাবে 3/2 হলে। ঠিক আছে, আমি আর পুরোটা লিখছি না, ইজি জিনিস, তোমরা নিজেরা পুরোটা লিখতে পারো। 3CB2 যেটা ডান দিকে থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে A2B3 মাইনাস করছি, এটা বাঁ দিকে যাবে, আর 2A ডান দিকে যাবে, ঠিক আছে। আর এটা তো কেটেই গেল, ঠিক আছে, একবার লিখে তাও দেখিয়ে দিই। 3 × 2 - 1 মানে 3CB মাইনাস প্লাস 3/2B2 মাইনাস 2A মাইনাস 3/2B2, এখানে হচ্ছে 3CB2 মাইনাস A2B3, এটা হচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে A2B3 এদিকে চলে এলো প্লাস 3CB, এখান থেকে 2A প্লাস 3CB2, এইটা হচ্ছে। তো এইটা যেভাবে হয়েছে সেই অনুযায়ী তুমি এটা করে দেবে। ফাইনাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি করব, ডেল্টা এইচ নট প্রমাণ বিক্রিয়া এনথালপি সমান 3 খালি 3 নম্বর বলে ফেলছি, 2 এর সঙ্গে 3 গুণ -3y মাইনাসে মাইনাস এটা প্লাস এক্স, এত কিলোজুল হবে, এক্স মাইনাস 3y। বেশ, চলো যাওয়া যাক। এরপরে এরপরে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কি বলছে, বলছে 2Cl থেকে Cl2 গ্যাসিয়াস যেটা হচ্ছে, ডেল্টা এইচ আর ডেল্টা এস এর চিহ্ন কি হবে। দেখো, যখনই আমরা দেখছি যে দুটো ক্লোরিনের মধ্যে বন্ড ফরমেশন হচ্ছে, না বন্ড ফরমেশন হচ্ছে, বন্ধন গঠন হচ্ছে, তার মানে এটা হচ্ছে এক্সোথার্মিক, তাহলে ডেল্টা এইচ হয়ে যাবে নেগেটিভ। এবং যখন আমরা দেখছি যে বন্ড ফরমেশন হচ্ছে, তার মানে এটা এক্সোথার্মিক হলো। আর যখন দেখছি আমরা নাম্বার অফ পার্টিকেলস কমে যাচ্ছে, মানে সিস্টেমের র্যান্ডমনেস কমে যায়। এনট্রপি কি, এনট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপক, সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপক। তাহলে এখানে আমরা দেখব যে নাম্বার অফ পার্টিকেলস 2Cl থেকে এখানে Cl2 হচ্ছে, তাহলে ডেল্টা এস কমে যাচ্ছে, অর্থাৎ এটাও নেগেটিভ হবে, তাহলে দুটোরই চিহ্ন নেগেটিভ হবে। নেক্সট একই রকমের একটা কোয়েশ্চেন আছে, যেটা আমি এক্ষুনি করলাম, সেটা আমি হোমওয়ার্ক দেবো, একই একই, শুধু ভ্যালু একটু এদিক ওদিক। হোমওয়ার্ক নাম্বার 6 করে দিলাম। হোমওয়ার্ক নাম্বার, আগেরটা কত ছিল, 5 ছিল, না 6 হয়ে গেছে তো, এটা 6 ছিল হোমওয়ার্ক, এটা 6 যদি থাকে এটা 7 করে দিলাম। আচ্ছা, এবং লাস্ট আর একটা প্রশ্ন আজকে দেখব, সেটা হচ্ছে কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান 10 হলে, মানে কে ইকুইলিব্রিয়াম বা কে দিয়ে আমরা লিখে থাকি, এটা 10, ডেল্টা জি নটের মান নির্ণয় করো। দেখো ফর্মুলা দেখে নাও, ডেল্টা জি নট সমান, এখানে আমরা লিখব যে -RT ln K ইকুইলিব্রিয়াম। ln কে যদি আমি লগ করি -2.303 RT log K ইকুইলিব্রিয়াম, এটা 10 বলে দিয়েছে, তাহলে -2.303, আর এর ভ্যালু 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স দেওয়াও আছে, টি হচ্ছে 300, আর লগ কে ইকুইলিব্রিয়াম 10, লগ 10 1, বাকি ক্যালকুলেশন করে ইউনিট লেখার আর কোনো কিছু বলার দরকার নেই, এটা জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা কেলভিন রয়েছে, সুতরাং বুঝতেই পারছো বাকি ইউনিটটা তোমরা নিজেরা লিখতে পারবে, এবং ক্যালকুলেশন এখানে তোমরা অ্যান্সার লিখবে এবং কমেন্টে অবশ্যই জানাবে। এবার যেটা বলবো, দেখো সমস্ত ধরনের ফর্মুলা প্র্যাকটিস তো হলো, অনেক অনেক প্র্যাকটিস করলাম আমরা, এবার যেটা বলবো সেটা হচ্ছে থার্মোডায়নামিক্সের একটা ফর্মুলা সিট তৈরি করো।
ফর্মুলা সিট, পুরো জিনিস চ্যাপ্টারটা রিভিশন করবে। প্রথম বলি ফুল চ্যাপ্টার রিভিশন করবে ডিটেলসে, তার সাথে সাথে একটা ফর্মুলা যখনই পাচ্ছ ফর্মুলা সিট তৈরি করবে। আর বাকি যেগুলো একটু থিওরি পোর্শন সেগুলো তো পড়ছো, তখন চ্যাপ্টার রিভিশনের সময় হয়ে যাচ্ছে। এবং প্র্যাকটিস করবে নিউমেরিক্যালস, প্রচুর নিউমেরিক্যালস প্র্যাকটিস করবে, নইলে কিন্তু কোথায় কোন ফর্মুলা ব্যবহার হবে, এনট্রপি, এনথালপি, গিভস ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক ডান, তারপর তোমার হিট ক্যাপাসিটি, আরো অনেক রকম ভাবে কোয়েশ্চেন ফ্রেম হতে পারে, অনেক ফর্মুলা আরো ব্যবহার হতে পারে। যে ফর্মুলা আমি এখানে দেখেছি সেটাকেও ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে ব্যবহার হতে পারে, কিন্তু যত অঙ্ক প্র্যাকটিস করবে যাই দিক তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পারবে কোন ফর্মুলা কিভাবে। তো আজকে এখানে ক্লাস এন্ড করছি, ভালো করে চ্যাপ্টারটা রিভিশন করে নিও, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।